আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের হচ্ছে নতুন টপিক, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রের ধারণা অর্থাৎ জোলের সূত্র। এটা আমরা আজকে একটু খেয়াল করব। তাহলে শুরুতে হচ্ছে জোলের সূত্র। আচ্ছা, তাহলে জোলের সূত্র কি? জোলের সূত্র হচ্ছে যে আমরা যদি কি করি, তাপশক্তিকে যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি অথবা যান্ত্রিক শক্তিকে যদি তাপ শক্তিতে রূপান্তরিত করি, তাহলে এই যান্ত্রিক শক্তি ও তাপ হচ্ছে পরস্পরের সমানুপাতিক হবে। অর্থাৎ কি হবে? ডব্লিউ সমানুপাতিক এইচ, অর্থাৎ যান্ত্রিক শক্তিকে আমরা কৃতকাজ বললাম, আর হচ্ছে তাপ। তাহলে তাপ আর হচ্ছে গিয়ে তাপ আর যান্ত্রিক শক্তি এই দুইটা পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি তথা কাজে বা যান্ত্রিক শক্তিকে তাপশক্তিকে যান্ত্রিক শক্তি তথা কাজে বা যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপশক্তিতে রূপান্তরিত করা হলে আচ্ছা, এটা হচ্ছে আমাদের জোলের সূত্র। জোলের তাপীয় সূত্র আর কি। তাহলে কি বলতেছে যে তাপ শক্তিকে যদি আমরা যান্ত্রিক শক্তি তথা কাজে রূপান্তরিত করি বা যান্ত্রিক শক্তিকে আমরা যদি তাপে রূপান্তরিত করি, তাহলে যান্ত্রিক শক্তি আর তাপ হচ্ছে পরস্পরের সমানুপাতিক। তাহলে এখানে আমরা বলতে পারি যে যান্ত্রিক শক্তি তথা কাজ সেটা হচ্ছে কার সমানুপাতিক? তাপের সমানুপাতিক। তাহলে এখানে যদি আমরা একটা সমানুপাতিক চিহ্নটা তুলি, তাহলে একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবককে আমরা বলি হচ্ছে জোলের ধ্রুবক। এটা হচ্ছে জোলের ধ্রুবক, এটার আরো নাম আছে। এটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা বা আরেকভাবে বলা যায় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। কথা বোঝা গেল? তাহলে এখানে হচ্ছে ডব্লিউ সমান আমরা পেলাম জে ইন্টু এইচ, জোলের ধ্রুবক আর হচ্ছে তাপের গুণফল। এখান থেকে যদি আমরা একটু জে সমান বলি, তাহলে এটা আসবে হচ্ছে ডব্লিউ বাই এইচ। যদি একটু এককটা বলি, তাহলে এখানে হচ্ছে কাজ, তার একক হচ্ছে জুল, আর তাপের একক এখানে হচ্ছে ক্যালোরি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে বলতে পারি এটা হচ্ছে জুল পার ক্যালোরি। আচ্ছা, এই জের মানটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। আচ্ছা, 4.2 জুল পার ক্যালোরি। এখন এখান থেকে যদি আমি একটু বলি যে তাপের মান, তাপের মানটা হচ্ছে 30 ক্যালোরি। তাহলে ডব্লিউ কত, মানে কাজ হবে কত? তাহলে ডব্লিউ হবে হচ্ছে জে ইন্টু এইচ, অর্থাৎ এটার মান 4.2 ইন্টু এইচ, এটা হচ্ছে 30। তো এখান থেকে হিসাব করে যা পাবো, তাহলে কাজের একক এত আসবে। তার মানে বিষয়টা দাঁড়ালো, আমরা এখানে যে তাপটা ব্যবহার করব, এই তাপের এককটা হবে কোন এককে? সেটা ক্যালোরি এককে। আচ্ছা, আর এখানে কাজের এককটা হবে জুল এককে। সেই হিসাবে জের মানটা হবে 4.2 জুল পার ক্যালোরি। যখন আমরা হচ্ছে ডব্লিউর মানটা হিসাব করব, এটা ক্যালোরি এককে বসাবো আর জের মানটা 4.2 বসাবো। কিন্তু যদি আমি বলি যে এইচ, এটার মান হচ্ছে 30 জুল, সেই ক্ষেত্রে ডব্লিউর মানটা কত? তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই ডব্লিউর মানটা এরকম আসবে। যে এইচ এর মান 30, তাহলে জের মান কত? এবার জের মান হচ্ছে 1।
অর্থাৎ আমরা যখন হচ্ছে এইচ এর মানটা, তাপের মানটা জুল এককে বসাবো, তখন কাজের মানটাও হচ্ছে জুল এককে আসবে, তখন জের মানটা হচ্ছে 1 হিসেবে কাজ করবে। তাহলে এটা আসবে হচ্ছে 30 জুল। তার মানে যখন আমরা শুধুমাত্র এইচটা ক্যালোরি এককে বসাবো, তখন আমরা 4.2 দিয়ে গুণ করব জের মান। আর নইলে যদি আমরা জুল এককে বসাই তাপের মান, তাহলে 1 বসাবো জের মান, অর্থাৎ 4.2 গুণ করার দরকার নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেলাম যে সমান W/H। তাহলে তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা হচ্ছে জুলের ধ্রুবক বলে। তাহলে এখান থেকে আমরা চাইলে লিখতে পারি যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। আচ্ছা, তাহলে এই হচ্ছে জুলের সূত্র, যেটাকে আমরা বলি হচ্ছে জুলের তাপীয় সূত্র। তাহলে জুলের তাপীয় সূত্র থেকে এখান থেকে আমরা তাপ আর কাজের মধ্যে একটা সম্পর্ক পাই, যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা দেয়। আচ্ছা, এবার আসি হচ্ছে সিস্টেম। হ্যাঁ, সিস্টেম তাহলে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে, আচ্ছা ধরো এই রুমের মধ্যে আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, তাহলে এই রুমটাকে আমি বলবো হচ্ছে সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ আমরা যে জায়গায় হচ্ছে পরীক্ষা নিরীক্ষা চালাই, যে অংশটুকুর মধ্যে বা যে জায়গাটুকুর মধ্যে, সেটা হচ্ছে সিস্টেম। আর ওই অংশটুকু বাদে আশেপাশে যা যা আছে ওগুলাকে বলি আমরা হচ্ছে পরিবেশ। তাহলে সিস্টেম হচ্ছে যে অংশটুকু পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা হয়। হ্যাঁ, তাহলে বলতে পারি জড়জগতের যে অংশটুকু পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করা হয় তাকে সিস্টেম বলে। তাহলে যে অংশটুকুকে আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করি সেটাই হচ্ছে সিস্টেম, আর ওই পরীক্ষা নিরীক্ষার অংশটুকু বাদে আশেপাশের বাকি অংশটুকুকে আমরা বলবো হচ্ছে পরিবেশ। এই সিস্টেমকে আমরা তিনটা ভাগে দেখাইতে পারি। হ্যাঁ, সিস্টেম হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ওপেন সিস্টেম, হ্যাঁ, বা যেটাকে বলি আমরা মুক্ত, খোলা না লিখে আমি মুক্ত লিখি, মুক্ত সিস্টেম, বা এটাকে আমি বলি হচ্ছে ওপেন সিস্টেম। আচ্ছা, তারপরে হচ্ছে বদ্ধ সিস্টেম, ক্লোজ সিস্টেম। আরেকটা হচ্ছে মুক্ত, বদ্ধ আর বিচ্ছিন্ন। হ্যাঁ, আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, বা এটাকে আমরা বলবো হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তাহলে সিস্টেম হচ্ছে 3টা টাইপের, মুক্ত, বদ্ধ আর হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে এই 3টা কি ধরনের জিনিসকে বোঝায় ওটা একটু খেয়াল করি। প্রথমে আসি হচ্ছে মুক্ত সিস্টেম। আচ্ছা, ধরে নাও এটা একটা পাত্র। হ্যাঁ, যে পাত্রের মধ্যে বাইরে থেকে, আচ্ছা এখানে কিছু আছে, বাইরে থেকে তাপ দেওয়া হচ্ছে, তাহলে বাইরে থেকে তাপ এর ভিতরে যাচ্ছে, আবার এখানে চাইলে কি হচ্ছে, এখান থেকে তাপটা আবার পরিবেশে চলে যাচ্ছে। তাহলে সিস্টেম থেকে তাপ পরিবেশে যাচ্ছে, কথা বোঝা গেল। আর যেহেতু এটা ঢাকনা নাই, মানে উপরে কোনো কিছু আবদ্ধ করে দেয়নি, তাহলে এখান থেকে কিছু ভরও চলে যেতে পারে।
তাহলে এখানে ভর যাচ্ছে, আবার তাপও চলে যাচ্ছে। এরকম হইতে পারে যে বাইরে থেকেও তাপ এটার মধ্যে আসতে পারে, বা বাইরে থেকে কোনো ভর এখানে প্রবেশ করতে পারে। অর্থাৎ মুক্ত সিস্টেম হচ্ছে যে সিস্টেমে ভরের আদান প্রদান হবে পরিবেশের সাথে সিস্টেমের, আবার একই সাথে তাপ মানে শক্তিরও আদান প্রদান হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে যদি আমরা সিস্টেম ধরি, সিস্টেম, আর এদিকে নিলাম হচ্ছে পরিবেশ, তাহলে যে সিস্টেমে তাহলে যে সিস্টেমে এই সিস্টেমের সাথে পরিবেশের তাপের আদান প্রদান হবে, আবার শক্তিরও কি হবে, আদান প্রদান হবে। অর্থাৎ শক্তি আসতে পারবে বা হচ্ছে শক্তি বের হয়ে যেতে পারবে, এরকম। তাহলে আমরা বলতে পারি ভরের আদান প্রদান হবে, আবার শক্তি এনার্জি এটার আদান প্রদান হবে। তাহলে যে সিস্টেমে হচ্ছে ভর এবং শক্তি উভয়ের বিনিময় হয় সিস্টেমের সাথে পরিবেশের, অর্থাৎ বাইরে আদান প্রদান হবে বা আসবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মুক্ত সিস্টেম। আচ্ছা, কিন্তু যদি এরকম হয় যে আমরা হচ্ছে এখানে ঢাকনা দিয়ে আবদ্ধ করে দিছি, অর্থাৎ এখান থেকে ভর বের হয়ে যেতে পারবে না, কথা বোঝা গেল, বা বাইরের কোনো ভর এখানে এসে পড়তে পারবে না বা পড়বে না। আচ্ছা, এখন এখানে যেটা হলো তাপ দিতেছি, এখানে তাপ আসবে, আবার চাইলে তাপ বের হয়ে যাবে। তাহলে এখানে তাপ আসবে, আবার এখান থেকে চাইলে বের হয়ে যেতে পারে। তার মানে তাপ আসবে, আবার যদি বের হয়ে যায়, শুধুমাত্র তাপের আদান প্রদান হয় বা শক্তির আদান প্রদান হয়, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে বদ্ধ সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমে ভরের আদান প্রদান হয় না, কিন্তু কিসের আদান প্রদান হয়, শক্তির আদান প্রদান হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ সিস্টেম। তাহলে এখানে হচ্ছে এক্ষেত্রে কি হবে, ভরের বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে ভরের আদান প্রদান হবে না, কিন্তু কিসের আদান প্রদান হবে, শক্তির আদান প্রদান হবে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বদ্ধ সিস্টেম। ক্লিয়ার আশা করি এটা। আচ্ছা, এবার আসে হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। যদি এরকম হয়, আমরা ধরলাম যে এই অংশগুলো থাকার কারণে এটার ভিতরে তাপ যেতে পারবে না, বা ভিতর থেকে তাপ হচ্ছে বাইরে বের হয়ে আসতে পারবে না। ওই যে যেমন এইগুলার ক্ষেত্রে হয়, ওই যে আমরা যে কি বলে ওইটা, পানির যে ফ্লাক্সগুলো ব্যবহার করি, ওই যে ওয়াটার যে ফ্লাক্সগুলো, অর্থাৎ ভিতরে যদি আমরা হচ্ছে গরম পানি রাখি, তাহলে দীর্ঘ সময় হচ্ছে ওইখানে কি থাকে, গরম থাকে, অর্থাৎ ওইখানে তাপ বের হয়ে যাওয়ার কোনো সিস্টেম ছিল না, এরকম একটা অংশ। তাহলে এরকম হইলো যে এই ক্ষেত্রে তাপ কি করতে পারবে না, ভিতরে প্রবেশ করতে পারবে না, বা ভিতর থেকে তাপটা হচ্ছে কি হয়ে যেতে পারবে না, বাইরে বের হয়ে যেতে পারবে না। তখন আমরা বলতে পারবো যে তাপের আদান প্রদান হবে না। আর যেহেতু এটা ঢাকনা দিয়ে আবদ্ধ, তাহলে বাইরে থেকে কোনো ভর বা ভিতর থেকে কোনো ভর বাইরে কি হতে পারবে না, বিনিময় হতে পারবে না। অর্থাৎ আমরা এই বিচ্ছিন্ন সিস্টেম তখনই বলবো যখন হচ্ছে শক্তি এবং ভর কোনোটারই কি হবে না, আদান প্রদান হবে না, ওইটাকে আমরা বলবো হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমে ভর এবং শক্তি উভয়েরই বিনিময় হবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। অর্থাৎ এখান থেকে তাপ এটার মধ্যে যাবে না, বা এখান থেকে তাপ বাইরে বের হয়ে আসবে না, তাপের আদান প্রদান বা শক্তির আদান প্রদান হবে না, আবার ভর আসতে পারবে না বা ভর বের হয়ে যেতে পারবে না, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি বিচ্ছিন্ন সিস্টেম। আচ্ছা, এবার আসে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি বলা যায়। অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি। এন্ড অভ্যন্তরীণ শক্তি কি, এটা বুঝেই যাচ্ছে যে একটা বস্তুর ভিতরকার শক্তি, বা একটা অণুপরমাণুর ভিতরকার শক্তি। আচ্ছা, যেমন কথার কথা ধরলাম এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, এখানে হচ্ছে বায়বীয় অবস্থা, বায়বীয়। এটা ধরলাম হচ্ছে তরল অবস্থা, আর এটাকে ধরলাম হচ্ছে কঠিন অবস্থা। তাহলে কি হয়, কঠিন অবস্থায় অণুগুলা সবচেয়ে কাছাকাছি থাকে এবং অণুগুলা নিজেদের অবস্থানে কাঁপতে থাকে, অর্থাৎ ভাইব্রেট করতে থাকে।
আচ্ছা, আবার যখন তাপ দেওয়া হয় তখন কি হয়, অণুগুলো একটু দূরে দূরে সরে যায়। আচ্ছা, আর বায়বীয় পদার্থে আরও এটা বেশি ছড়িয়ে যায় এবং হচ্ছে তার গতিশক্তি বৃদ্ধি পায়, ছোটাছুটি বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি কিনা যে হচ্ছে এই অণুগুলার মধ্যে যখন ছোটাছুটি করে তখন গতি থাকে। হ্যাঁ, 3 ধরনের গতি থাকে। একটা হচ্ছে ঘূর্ণন গতি বা আবর্তন গতি বলতে পারি, ঘূর্ণন বা হচ্ছে আবর্তন গতি। আরেকটা হচ্ছে রৈখিক গতি, আরেকটা হচ্ছে স্পন্দন গতি। তাহলে 3 ধরনের গতি থাকতে পারে। হ্যাঁ, রৈখিক গতি, তারপর হচ্ছে আবর্তন গতি, আরেকটা হচ্ছে কি স্পন্দন গতি। এখন কঠিন পদার্থের অণুগুলা যেহেতু কাছাকাছি থেকে ভাইব্রেট করে, এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বেশি। যখন তাপ দিয়ে এগুলা দূরে সরবে তখন এটার মধ্যে আন্তঃকণা আকর্ষণ কম হবে, আর অণুগুলা যেহেতু কিছুটা দূরে দূরে থাকবে তাহলে তাদের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের গতিগুলার পরিমাণটা বাড়তে থাকবে। আচ্ছা, কম্পন শক্তির চেয়ে কম্পন যে এখানে কাঁপাকাঁপি ছিল, ভাইব্রেট ছিল, ওটার চেয়ে এখানে বেশি হবে গতিশক্তির মান। হ্যাঁ, অর্থাৎ রৈখিক গতি বা স্পন্দন গতিগুলো বেশি হবে, আর এটার বেলায় হচ্ছে আরও বেশি হবে। তাহলে এখানে এই অভ্যন্তরীণ শক্তিটা আসছে কই থেকে? এই যে অণুপরমাণুগুলার যে বিভিন্ন ধরনের মোশন বা যে হচ্ছে গতি আছে, আর এদের মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ যে বলটা কাজ করে, এদের জন্য হচ্ছে বস্তুর মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি কি? অভ্যন্তরীণ শক্তি হচ্ছে অণুপরমাণু সমূহের যে বিভিন্ন ধরনের মোশন বা গতিগুলা, আর এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, এদের জন্য যে শক্তিটা উদ্ভূত হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে একটু লিখি যে বস্তুর অভ্যন্তরস্থ অণু পরমাণু এবং মৌলিক কণাসমূহের বস্তুর অভ্যন্তরস্থ অণু পরমাণু এবং মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি এবং এদের মধ্যাকার পারস্পরিক আকর্ষণ বলের কারণে উদ্ভূত শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি বলে। অভ্যন্তরীণ শক্তি বলে। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ শক্তি কি? অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে বস্তুর মধ্যকার বিভিন্ন ধরনের মোশন এবং তাদের মধ্যে যে আকর্ষণ বল, এদের কারণে উদ্ভূত শক্তিটাকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, এখন এই ইন্টারনাল এনার্জিটা, হ্যাঁ, ইন্টারনাল এনার্জি এটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। কি বললাম? অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। কিভাবে? আচ্ছা, অন্তঃস্থ শক্তির পরিবর্তন, যেটাকে আমরা বলি হচ্ছে ডেল ইউ। হ্যাঁ, অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডেল ইউ, এটা সমান হচ্ছে F/2 N আর ডেল টি। তাহলে অন্তঃস্থ শক্তি সেটা হচ্ছে F/2 N আর ডেল টি। এটা হচ্ছে আমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপারের যে দশম অধ্যায়টা, ওইখানে অন্তঃস্থ শক্তির এই সূত্রটা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এফটা কি? এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা হচ্ছে স্বাধীনতার মাত্রা। ওকে, এন মোল সংখ্যা আর মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এই অন্তঃস্থ শক্তি ডেল ইউ এটা শুধুমাত্র কার উপর নির্ভরশীল? এটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে এই যে অন্তঃস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, এটাকে বলে হচ্ছে মেয়ারের প্রকল্প বা মেয়ার্স হাইপোথিসিস। এটাকে বলে হচ্ছে মেয়ার্স হাইপোথিসিস।
পারথেসিস, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। এই যে পিভি এগুলোর উপর কিন্তু নির্ভরশীল নয়। যেহেতু শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে আর অন্তস্থ শক্তি, পদার্থের অণুগুলার যে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তিটা বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পেলে অভ্যন্তরীণ শক্তি কি পাবে? তাপমাত্রা হ্রাস পেলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আচ্ছা, বা এটাকে বলি হচ্ছে মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্প, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম যে অভ্যন্তরীণ শক্তি যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল, তার মানে যদি এরকম হয় কোথাও যদি অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ না হয়, অর্থাৎ শূন্য হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তাহলে আমরা বলতে পারি যে ডেলটি কি ছিল? শূন্য, অর্থাৎ ওই জায়গার তাপমাত্রা চেঞ্জ হয়নি, অর্থাৎ টি স্থির ছিল, টির মানটা চেঞ্জ হয়নি। কথা বোঝা যায়? তাহলে তাপমাত্রা যদি হচ্ছে চেঞ্জ না হয়, সেখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না বা তাপমাত্রারও কোনো পরিবর্তন হবে না, আমরা বলতে পারি। আর এই যে এখানে এফ, স্বাধীনতার মাত্রা, এটা হচ্ছে এক পরমাণু গ্যাসের জন্য, যেমন আমি যদি বলি হিলিয়াম, নিয়ন, আর্গন, এদের জন্য হচ্ছে এফ এর মানটা হয় 3। আর দ্বিপরমাণু গ্যাস যেমন হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের জন্য এফ এর মানটা হয় হচ্ছে 5। আর বহু পরমাণু গ্যাস, যেমন মিথেন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এদের জন্য এফ এর মানটা হয় হচ্ছে 6। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই, মূল সংখ্যা আর তারপরে ডেলটির মান যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তির মানটা বের করতে পারবো। আচ্ছা, এই অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু এটা একটু মনে রাখবো, এই অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র বস্তুর অবস্থার উপর নির্ভর করে বা পদার্থের অবস্থার উপর নির্ভর করে, কোনো পথের উপর নির্ভর করে না। আমি যে পথেই যাই না কেন, এই অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, এটা সবসময় একই রকম হবে। অর্থাৎ অবস্থা যদি ভিন্ন হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি ভিন্ন হবে, কিন্তু পথ যদি ভিন্ন হয়, একই জায়গায় যদি যাওয়া হয়, সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেম আসবে। কিভাবে একটু দেখি। আচ্ছা, ধরলাম এই পয়েন্টে হচ্ছে এ, আমরা এখানে আসবো, এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে এম। তাহলে আমি যদি এখান থেকে ধরলাম এই পথ দিয়ে এখানে আসলাম, এখানে আসি এই পথে। আচ্ছা, এই পথের নাম হচ্ছে ACM, ACM। আরেকটা পথে আমি এখানে আসলাম, যেটার নাম দিলাম হচ্ছে ADM। তাহলে এই যে একটা পথ, এই হচ্ছে আরেকটা পথ, এটাকে আমরা বলি হচ্ছে প্রথম পথ, এটাকে ধরলাম হচ্ছে দ্বিতীয় পথ। তাহলে ACM এই পথে আসলাম, আবার ADM এই পথে আসলাম, একই পয়েন্ট আসলাম, দুটা পথ দিয়ে। এখন এইখানে যদি হচ্ছে, আচ্ছা, এই পথের যে অভ্যন্তরীণ শক্তি, এইখান থেকে এই পর্যন্ত গেলে ধরলাম অভ্যন্তরীণ শক্তি, এটা হচ্ছে ডেল U1 এই প্রথম পথের জন্য। আর এই পথের জন্য হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এটাকে আমরা ধরলাম হচ্ছে ডেল U2, মানে এইখান থেকে এইখানে গেলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় ডেল U2, আর এইখান থেকে এই পথে আসলে এটা হচ্ছে ডেল U1। তাহলে আমি যদি বলি এরকম যে ডেল U1 এটার মান কত হবে? তাহলে আমরা শুরুতে ছিলাম কোথায়? এ বিন্দুতে, আসি কোথায়? এম বিন্দুতে। তাহলে এই পথে যদি আসি, তাহলে এইখানে যখন ছিলাম, তাহলে এটার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ধরলাম U1, এখানে যখন আসি এটার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে U2। তাহলে পরিবর্তন কত? U2 মাইনাস হচ্ছে U1। অর্থাৎ আরেকটু যদি বলি, সেটা হচ্ছে আমরা ছিলাম কোথায়? এতে, আসি কোথায়? এম বিন্দুতে। তাহলে এম বিন্দুতে যে অভ্যন্তরীণ শক্তি, এখান থেকে যদি আমরা হচ্ছে আদিতে যেখানে ছিলাম এই বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বাদ দিই, তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পাবো। আচ্ছা, এবার যদি ডেল U2 এটার মান বের করার চেষ্টা করি, তাহলে আসছি কোথায়? এম বিন্দুতে। তাহলে এখানের অভ্যন্তরীণ শক্তি মাইনাস করবো, আদিতে ছিলাম কোথায়? এ বিন্দুতে, তাহলে এখানে UA। তাহলে এবারও দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এখানে যা, এখানেও তাই। তাহলে আমরা বলতে পারি যে ডেল U1 আর হচ্ছে ডেল U2 সেম জিনিস। তার মানে অভ্যন্তরীণ শক্তি আমরা কোন পথে গেলাম তার উপর নির্ভর করছে না, নির্ভর করতেছে কিসের উপর? নির্ভর করছে হচ্ছে অবস্থার উপর। এখানে কোন অবস্থায় ছিল আর এখানে আসার পর কোন অবস্থা হয়েছে, এই অবস্থার উপর ডিপেন্ড করে। অর্থাৎ সে তরল, কঠিন, বায়বীয় কোন অবস্থায় ছিল তার উপরে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে স্টেট ফাংশন, মানে অবস্থার সাথে পরিবর্তন হয়। তাহলে এটা হচ্ছে স্টেট ফাংশন। স্টেট ফাংশন। আরেকটা ফাংশন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে পাথ ফাংশন।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম অভ্যন্তরীণ শক্তি, হ্যাঁ, ইউ, এটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? অবস্থার উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। 2, চাপ অবস্থার উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। তারপরে হচ্ছে আয়তন, তারপরে হচ্ছে তাপমাত্রা, তারপরে হচ্ছে আমরা যদি বলি এন্ট্রপি, হ্যাঁ, এন্ট্রপি, এস ধরলাম, এন্ট্রপি। তাহলে এগুলো হচ্ছে স্টেট ফাংশন, অর্থাৎ অবস্থার উপর ডিপেন্ড করে, পথের উপর না। আর পথ ফাংশনে কি? পথ ফাংশনে হচ্ছে যেমন আমি বললাম হচ্ছে কাজ, ডব্লিউ ধরি, ডব্লিউ কাজ। তাহলে কাজ কোন পথে গেলাম, ধরলাম এই পথ দিয়ে গেলাম, একটা কাজ হলো, আবার এই পথ দিয়ে এখানে আসলাম, আরেকটা ভিন্ন কাজ হলো, বা এখানে গেলাম একটা কাজ হবে, এখান থেকে এদিকে আসি আরেকটা কাজ হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কাজের মানটা কি হচ্ছে না, মানে সেম আসবে না, বা একই রকম আসবে না, ভিন্ন হবে অবশ্যই দুইটা পথে কাজের পরিমাণ। তারপরে যদি বলি হচ্ছে হিট, হ্যাঁ, তাপ, তাহলে এটাও হচ্ছে পথ ফাংশন। এগুলো পথের উপর ডিপেন্ড করে, কিন্তু এগুলো হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? এগুলো হচ্ছে অবস্থার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, হ্যাঁ। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপ গতিবিদ্যা, গতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? সেটা হচ্ছে, ধরলাম এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে এটা হচ্ছে পিস্টন, আর এটার মধ্যে গ্যাস রাখা আছে। এবার এই অণুগুলার কি থাকবে? অবশ্যই একটা অন্তঃস্থ শক্তি থাকবে। এখন আমরা যদি বাইরে থেকে তাপ দিই, বাইরে থেকে তাপ দিলে এই অণুগুলা কি করবে? তাপ নিয়ে তার অভ্যন্তরীণ শক্তিটা আরো কিছুটা বৃদ্ধি করবে। কথা বোঝা যায়? তাহলে আমরা যদি বাইরে থেকে তাপ দেই, ওই তাপটা কি করবে? ওই তাপ নিয়ে এখানে হচ্ছে অণুগুলা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগাবে। এরপরে কি করবে? এরপরে এরা চাইবে পিস্টনটাকে কি করতে? উপরে উঠাইতে, অর্থাৎ পিস্টনটা সরণ ঘটাইতে। তাহলে পিস্টনটা ধরলাম এখান থেকে এই পর্যন্ত আসলো, তাহলে পিস্টনটা ছিল এখানে, এরপর আসছে এখানে। তাহলে এখানে পিস্টনটা যেহেতু উপরে উঠছে, আমরা এখানে বলতে পারি যে একটা কাজ সম্পন্ন হয়েছে। কেন? পিস্টনটাকে উপরে তুলতে একটা বল দিতে হয়েছে, আবার এখানে একটা সরণ আছে, তাহলে বল ইন্টু সরণ, সেক্ষেত্রে কাজ হবে বলতে পারি। আচ্ছা, তাহলে মোট কথা হচ্ছে বাইরে থেকে তাপ দিলে ওই তাপের কিছু অংশ এই অণুগুলা তাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, বাকি অংশ দিয়ে হচ্ছে তারা এই পিস্টনটাকে উপরে তুলবে, অর্থাৎ একটা কাজ করবে। তাহলে আমরা বলতে পারি যে তাপ সরবরাহ করব ওই তাপ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আরেকটা হচ্ছে কৃত কাজের ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি ডেল কিউ পরিমাণ তাপ আমি এক্ষেত্রে সরবরাহ করি, ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগাবে অণুগুলা বা পরমাণুগুলা, আর বাকি অংশ দ্বারা পিস্টনটাকে উপরে তুলবে, অর্থাৎ এখানে একটা কাজ সম্পন্ন হবে। তাহলে আমরা যে তাপ সরবরাহ করছি ডেল কিউ, এটা দুইটা ভাগে ভাগ হয়েছে, তাহলে এই দুইটার সমষ্টি হবে ডেল কিউ এর সমান। এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। অর্থাৎ বাইরে থেকে যদি তাপ সরবরাহ করি, ওই তাপের কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে, বাকি অংশ দ্বারা সিস্টেম, এটা যদি সিস্টেম ধরি, সিস্টেম পরিবেশের উপর পিস্টনটাকে উঠাইছে, তাহলে সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পন্ন করছে। তাহলে এবার একটু লিখে দিই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা। যদি কোনো সিস্টেমে, যদি কোনো সিস্টেমে কি করা হয়, বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করা হয়, যদি কোনো সিস্টেমে কি করা হয়, বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করা হয়, ওই তাপ শক্তির কিছু অংশ, ওই তাপ শক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, বাকি অংশ দ্বারা সিস্টেম
পরিবেশের উপর কাজ সম্পন্ন করে, সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পন্ন করে। অর্থাৎ আমরা যদি হচ্ছে তাপ দেই, ওই তাপ শক্তির কিছু অংশ দিয়ে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে, বাকি অংশ দ্বারা কাজ হবে। এখন এখানে একটা কথা আছে। আচ্ছা, কথাটা কি? এই যে আমরা তাপ শক্তি যে সরবরাহ করলাম, এর ফলে পিস্টন এখান থেকে এখানে উঠে গেল, অর্থাৎ কাজ সম্পন্ন হয়েছে। এটা কিন্তু এরকমও হইতে পারতো, পিস্টনটা হচ্ছে নিচে নামতে পারতো। তাহলে এবার পিস্টন যদি নিচে নামে, সেই ক্ষেত্রে কিন্তু সিস্টেম পরিবেশের উপর কাজ করে নাই, পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। আচ্ছা, এক্ষেত্রে কি হবে? অভ্যন্তরীণ শক্তি আগের বেলায় যদি হচ্ছে পজিটিভ ধরি, তাহলে এই বেলায় হচ্ছে নেগেটিভ হবে। অর্থাৎ আমি জিনিসটাকে এইভাবে ধরি যে আমি যে পরিমাণ তাপ দিলাম, ডেল কিউ বা ডি কিউ লেখা যায়, ডি কিউ সমান ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। আচ্ছা, তাহলে এই ডি কিউ পজিটিভ, হ্যাঁ, আবার ডি কিউটা হচ্ছে নেগেটিভ হতে পারে। ডি কিউ পজিটিভ, এর অর্থ কি? ডি কিউ পজিটিভ আসার অর্থ হচ্ছে আমরা বাইরে থেকে কি করছি? তাপ প্রয়োগ করছি, হ্যাঁ, তাহলে তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। তাহলে ডি কিউ পজিটিভ, হ্যাঁ, এটা দিয়ে আমরা, বা ডি কিউ পজিটিভ, এটা দিয়ে আমরা বুঝবো তাপ শক্তি কি করা হয়? সরবরাহ করা হয়। যখন তাপ শক্তি সরবরাহ করব, তখন ডি কিউ এর মান হচ্ছে পজিটিভ হবে। আর যদি হচ্ছে ডি কিউ নেগেটিভ ধরি, তার মানে আমরা কি করছি? তাপ শক্তি হ্রাস করছি। অর্থাৎ যদি তাপ হ্রাস পাই, সিস্টেম থেকে তাপ যদি হ্রাস পায়, তাহলে তাপ শক্তি হ্রাস পেলে তখন হচ্ছে ডি কিউ বা ডেল কিউ একটা বলেই হলো, তখন এটা নেগেটিভ আসবে। আচ্ছা, আবার এই যে ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটাও কি আসতে পারে? পজিটিভ আসতে পারে, আবার হচ্ছে নেগেটিভ আসতে পারে। তাহলে ডিইউ, হ্যাঁ, ডিইউ এটা পজিটিভ কখন আসবে? যখন হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যখন তাপ দিব, ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলে তখন আমরা বলবো যে পজিটিভ। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তখন এটা হচ্ছে ডিইউ পজিটিভ আসবে। আর ডিইউ হচ্ছে নেগেটিভ কখন আসবে? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ডিডব্লিউ যেটা, এটাও পজিটিভ আসতে পারে, এটাও নেগেটিভ আসতে পারে। যদি পিস্টন উপরে ওঠে, অর্থাৎ প্রসারণ হয়, পিস্টন উপরে ওঠা মানে কি? প্রসারণ হওয়া। এই যে এখানে জায়গা বৃদ্ধি পাবে, এতটুকু আগে ছিল এখানে, এখন এতটুকু হবে, তাহলে প্রসারণ হবে। তাহলে আমরা বলতে পারি ডিইউ এটা পজিটিভ আসার অর্থ হচ্ছে যে এখানে প্রসারণ হয়েছে, হ্যাঁ, প্রসারণ। আর প্রসারণ আসার অর্থ কি? প্রসারণ আসার অর্থ হচ্ছে যে এখানে যেহেতু পিস্টন উপরে উঠছে, তার মানে সিস্টেম পরিবেশের উপর কাজ করছে। তাহলে প্রসারণ বলতে পারি, বা বলতে পারি সিস্টেম পরিবেশের উপর কাজ করে, পরিবেশের উপর কাজ করে, সিস্টেম পরিবেশের উপর কাজ করে। আর ডিডব্লিউ হচ্ছে নেগেটিভ। এটার আসার অর্থ হচ্ছে যে সংকোচন যখন হবে, অর্থাৎ পিস্টন যখন নিচে নামবে, তার মানে সংকোচন বোঝাবে, সংকোচন। আমরা বলতে পারি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে পিস্টনটাকে নিচে নামাইছে। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি পরিবেশ কি করে? সিস্টেমের উপর কাজ করে, সিস্টেমের উপর কাজ করে, হ্যাঁ। তাহলে এখানে আমরা বলতে পারি যে পরিবেশ কার উপর কাজ করে? পরিবেশ হচ্ছে সিস্টেমের উপর কাজ করে। আচ্ছা, তাহলে এই তিনটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এবার আসি হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয় কি? স্থানাঙ্ক, বা এটাকে আমরা বলি হচ্ছে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট।
তাহলে তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে তিনটা জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে পি অর্থাৎ প্রেসার, ভলিউম আর টেম্পারেচার, চাপ, আয়তন, তাপমাত্রা। এই তিনটা জিনিসকে আমরা মূলত তাপগতীয় স্থানাঙ্ক হিসাবে ধরি। অর্থাৎ আমরা যদি কি করি, এই তিনটা জিনিসের মান জানি, তাহলে আমরা বলে দিতে পারি যে একটা সিস্টেমের অবস্থাটা কেমন। অর্থাৎ একটা সিস্টেমের অবস্থা বর্ণনা করার জন্য এই তিনটা রাশির মান জানলেই হয়। তাহলে তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে যে সকল রাশির মান দ্বারা বা যে সকল রাশি দ্বারা একটি সিস্টেমের অবস্থা বর্ণনা করা যায়। তাহলে পিভিটি, এই তিনটার মান জানলে একটা সিস্টেমের অবস্থা বলে দেওয়া যাবে যে সিস্টেমটা কি অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি যে সকল রাশি দ্বারা একটি সিস্টেমের অবস্থা বর্ণনা করা যায় তাকে তাপগতীয় স্থানাঙ্ক বলে। তাহলে তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে কিছু রাশি যেগুলো দিয়ে কি করা যাবে, একটা তাপগতীয় সিস্টেমের অবস্থা বর্ণনা করা যাবে। আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। আমরা বলি হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক প্রসেসটা কি? থার্মোডাইনামিক প্রসেস হচ্ছে বা তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে আমরা কিছু রাশির পরিবর্তন করব, কথা বোঝা গেল, বা কিছু জিনিসের পরিবর্তন করব যার ফলে এই যে তাপগতীয় স্থানাঙ্ক ছিল পিভিটি, এদের পরিবর্তন হবে। তাহলে কোন একটা জিনিসের পরিবর্তনের ফলে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হবে। ওই কোন একটা জিনিস কি আমরা একটু পরে বলতেছি, সেটা চারটা ধরনের হয়। তাহলে তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে যে সকল রাশির রাশি বলতে আমরা ওই যে পিভিটি এগুলোর মধ্যে রাখবো, হ্যাঁ, যে সকল রাশির পরিবর্তনের ফলে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়। যে সকল রাশির পরিবর্তনের ফলে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়। তাহলে যে সকল রাশির পরিবর্তনের ফলে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয় তাকে কি বলে? তাপগতীয় প্রক্রিয়া বলে। আচ্ছা, এখন এই যে সকল রাশির পরিবর্তনের ফলে, হ্যাঁ, তাহলে কি রাশিগুলো আছে যাদের পরিবর্তনের ফলে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হবে, সেটা চার ধরনের। তাহলে তাপগতীয় প্রসেস বা প্রক্রিয়া এটা হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, তারপরে কি সম আয়তন প্রক্রিয়া, তারপর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তারপর হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। তাহলে সমচাপ এটাকে আমরা বলি হচ্ছে আইসোবারিক প্রসেস। সমায়তন এটা হচ্ছে আইসোকরিক প্রসেস। সমষ্ণ এটাকে বলে হচ্ছে আইসোথার্ম প্রসেস। তারপর হচ্ছে রুদ্রতাপীয়, এটাকে বলে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে এই চার ধরনের প্রক্রিয়া আছে, হ্যাঁ। সমচাপ যেখানে হচ্ছে চাপের পরিমাণ সমান থাকবে, সম আয়তন যেখানে আয়তনটা সেম থাকবে বা আয়তনের পরিবর্তন হবে না, সমষ্ণ যেখানে তাপমাত্রা স্থির থাকবে, রুদ্রতাপীয় যেখানে হচ্ছে তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ তাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে সমচাপ, সমায়তন, সমষ্ণ আর রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হবে না। সমষ্ণ তাপমাত্রা চেঞ্জ হবে না, তাপমাত্রা স্থির, সমায়তন আয়তন স্থির, আর সমচাপ চাপ স্থির। এ হচ্ছে চার ধরনের প্রক্রিয়া। আচ্ছা, এবার আমরা আসি যে এই যে চারটা প্রক্রিয়া, হ্যাঁ, এই চারটা প্রক্রিয়ায় তাহলে কৃতকাজের রাশিমালা এক এক প্রক্রিয়ার জন্য এক এক রকম হয়। ওই চার প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা বের করব। তবে তার আগে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে নির্দেশক ডায়াগ্রাম।
ডায়াগ্রাম, নির্দেশক ডায়াগ্রাম বা হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশক চিত্র বলতে পারি, হ্যাঁ, ইন্ডিকেটর ডায়াগ্রাম, নির্দেশক চিত্র। তাহলে নির্দেশক চিত্র কি, আমরা এক্স অক্ষে হচ্ছে ভি নিলাম আর ওয়াই অক্ষে হচ্ছে পি নিলাম, অর্থাৎ পি বনাম ভি এর লেখচিত্র। এখানে কি হলো, এখানে ধরলাম এরকম একটা ঘটনা ঘটলো, ধরলাম শুরুতে হচ্ছে আয়তন এতটুকু, কথার কথা, আর এখানে পরবর্তীতে হচ্ছে আয়তন, এটা হচ্ছে ভি2। তাহলে আয়তনের পরিবর্তন কত, ভি2 মাইনাস ভি1। তাহলে এই যে আয়তনের পরিবর্তনের কারণে চাপের যে মানটা হয় বা চাপের যে মান পাওয়া যায়, বা আয়তনের পরিবর্তনের সাথে একটা তাপগতীয় সিস্টেমে চাপকে যেভাবে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে নির্দেশক চিত্র বা ইন্ডিকেটর ডায়াগ্রাম। তাহলে কি বললাম, তাহলে আমরা বললাম যে আয়তন পরিবর্তনের সাথে তাপগতীয় সিস্টেমে তাহলে চাপের যে সম্পর্ক আমরা লেখচিত্রে দেখাতে পারি সেটাই হচ্ছে নির্দেশক চিত্র বা হচ্ছে নির্দেশক ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব ওই যে আমাদের চারটা যে প্রক্রিয়া ছিল, সমচাপ, সমায়তন, সমষ্ণ আর হচ্ছে কি রুদ্ধ তাপীয়, এই চারটা প্রক্রিয়া আমরা কৃতকাজের রাশিমালা বের করার চেষ্টা করব। তাহলে এবার লিখি বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় তাহলে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা, কি মালা, রাশিমালা, হ্যাঁ, রাশিমালা। তাহলে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। তাহলে প্রথমে আমরা দেখব আমাদের ছিল হচ্ছে সমচাপ প্রক্রিয়া, প্রথমটা, হ্যাঁ, সমচাপ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে চাপ স্থির, এক্ষেত্রে চাপ হচ্ছে স্থির, হ্যাঁ, চাপ স্থির। আচ্ছা, তাহলে এটা গ্রাফ কেমন হবে, আমরা যদি পি বনাম ভি গ্রাফটা দেখাই, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। তাহলে সমচাপ গ্রাফটা এরকম হবে, চাপের মান সবসময় সমান। আচ্ছা, এখান থেকে গ্রাফগুলো দেখা একটু কষ্টকর মনে হয়, সমান আছে বাট আসলে দেখা যায় বাঁকা হয়ে গেছে। ওকে, তাহলে এখানে হচ্ছে চাপ সবসময় কি স্থির। এখন যদি এরকম হয়, হ্যাঁ, একটা পৃষ্ঠন চিন্তা করলাম, এই পৃষ্ঠনে হচ্ছে এই, আচ্ছা, সিলিন্ডারটার মধ্যে এই পৃষ্ঠন, এখানে কিছু গ্যাস রাখা আছে। এখন যখন বাইরে থেকে কি করা হবে, তাপ দেওয়া হবে, তখন ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে, বাকি অংশ দ্বারা কি করবে, ওই পৃষ্ঠন উপর উঠবে, মানে কাজ হবে। তাহলে এখন এই পৃষ্ঠনের উপরে যে ভরটা আছে, হ্যাঁ, সেটা নিচের দিকে কাজ করে। তাহলে পৃষ্ঠনটাকে যদি উপরে উঠাইতে হয়, তাহলে এইখানে যে বলটা উপর থেকে নিচের দিকে কাজ করে তার সমান মানের একটা বল উপরের দিকে উঠলে কিন্তু পৃষ্ঠনটা এবার উপর উঠবে। তাহলে পৃষ্ঠনকে উপরে উঠানোর জন্য এবার এখানে কি করতে হবে, এটা সমপরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতে হবে। ধরলাম এক্ষেত্রে পৃষ্ঠনটা এই পর্যন্ত আসে, পৃষ্ঠনটা এখানে আসে। আচ্ছা, তাহলে পৃষ্ঠনের একটা সরণ হয়েছে, সেটাকে আমরা ধরলাম হচ্ছে ডিএক্স। তাহলে পৃষ্ঠনের যে পরিমাণ সরণ হয় ওটাকে আমরা ধরলাম হচ্ছে কি ডিএক্স। আচ্ছা, তাহলে পৃষ্ঠন, এই যে পৃষ্ঠন, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে বৃত্তাকার হয়, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে ধরলাম হচ্ছে এ। এবার একদম শুরুতে, হ্যাঁ, একদম শুরুতে আয়তন ছিল এতটুক, V1 ধরলাম এটা। তারপরে পৃষ্ঠনটা যেহেতু উপরে উঠছে সেক্ষেত্রে আয়তনটা হয়েছে এইখান থেকে এই পর্যন্ত, যেটাকে আমরা ধরলাম V2। তাহলে আমাদের আয়তনের পরিবর্তন কত, V2 মাইনাস V1, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেল ভি। তাহলে এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে কৃতকাজের রাশিমালা নির্ণয় করব, যেহেতু আমাদের সরণটা খুবই ক্ষুদ্র হয়েছে ডিএক্স পরিমাণ, তাহলে কাজটাও কি হবে, ক্ষুদ্র হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্ষুদ্র কাজ ডিডব্লিউ, এটা সমান হচ্ছে বল ইন্টু সরণ। এই বলটা কই থেকে আসলো, ওই যে পৃষ্ঠন নিচের দিকে যে একটা বল প্রয়োগ করে, ওই পৃষ্ঠনের সমান বল যদি দেওয়া হয় তাহলে এটা উপরে উঠবে। আচ্ছা, তাহলে এই যে বল উপরের দিকে এফ আর সরণ হয়েছে ডিএক্স, তাই জন্য আমরা বললাম বল ইন্টু সরণ, কৃতকাজ। আচ্ছা, এফ সমান পি এ, তাই না, এই যে পি সমান হচ্ছে এফ ভাগ এ, তাহলে এফ সমান হচ্ছে কি লেখা যায়, পি এ লেখা যায়, পি এ। তাহলে এফ এর জায়গায় পি এ আর এখানে থাকলো ডিএক্স। তাহলে এ হচ্ছে
পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর ডিএক্স হচ্ছে কতটা উপরে উঠছে, তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এটা হচ্ছে আয়তন। এখন এই যে ক্ষেত্রফল কোনটুকু, এইটুকু, উচ্চতা কোনটুকু, এইটুকু, এই যে এতটুকু। তাহলে এই যে ডিএক্স, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আয়তন, কিন্তু এই অংশটুকু কি, এটা ডিভি না, আয়তনের পরিবর্তন কি না? আচ্ছা আমি আবার বলি, তাহলে পিস্টন আগে ছিল এইখানে, এখন আসছে এখানে, তাহলে এইটুকু হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভি। তাহলে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর ডিএক্স, তাহলে এইটুকু মিলে কি আয়তনের পরিবর্তন, এই যে এইটুকুর মান। তাহলে এখানে পি থাকুক, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে এটা হচ্ছে আয়তনের পরিবর্তনের সমান, অর্থাৎ ডিভি। আচ্ছা তাহলে ডিডব্লিউ সমান পাইলাম আমরা হচ্ছে পি ডিভি। আচ্ছা এবার আমরা হচ্ছে ক্ষুদ্র একটা কৃতকাজ পাইছি, তাহলে আমরা যদি সম্পূর্ণ কাজের মানটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হয়, যোগজীকরণ করতে হয়। তাহলে লিমিট হবে একদম 0 থেকে ডব্লিউ পরিমাণ। তাহলে এবার যদি আমরা হচ্ছে ডব্লিউর মানটা বসাই পি ডিভি, এবার অপারেটর হচ্ছে আয়তন, আয়তনের পরিবর্তন। তাহলে এবার আমাদের লিমিট হবে একদম শুরুতে ছিল হচ্ছে v1, শেষে এসে হচ্ছে v2। তাহলে লোয়ার লিমিট v1, আপার লিমিট হচ্ছে v2। আচ্ছা তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আপনি এই পাশে দেখেন, তাহলে ডব্লিউ সমান আসে পি। হ্যাঁ আচ্ছা তাহলে পি সমচাপ প্রক্রিয়া, তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে রাখতে পারি, তাহলে থাকে এখানে হচ্ছে ডিভি, এটা v1 লোয়ার লিমিট, v2 হচ্ছে আপার লিমিট। আচ্ছা তাহলে এখানে হচ্ছে পি, তারপর এটা হচ্ছে ডিবি, আর এখানে আছে মনে মনে হচ্ছে 1, তাহলে এটাকে আমরা বলতে পারি যোগজীকরণ করলে আসবে এটা হচ্ছে, আচ্ছা আসবে হচ্ছে ভি, আর লিমিট যদি দেখায় তাহলে এটা v1, এটা হচ্ছে v2। তাহলে এখানে প্রথমে আপার লিমিট বসাই, v এর জায়গায় v2 মাইনাস হচ্ছে লোয়ার লিমিট v1। তাহলে এটা কি আয়তনের পরিবর্তন, তার মানে পি ডেল ভি, এটা সমান হচ্ছে তাহলে কৃতকাজ। তাহলে ডব্লিউ সমান আমরা পাইলাম হচ্ছে পি ইন্টু ডেল ভি, অর্থাৎ চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। এটাই হচ্ছে কোন প্রক্রিয়ায় কৃতকাজ, এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজের মান। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি দাঁড়ায়, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। তাহলে এখানে ডিকিউ থাকুক, ডিইউ থাকুক, তাহলে ডিডব্লিউ এটার বদলে আমরা লিখছিলাম হচ্ছে ডিডব্লিউ সমান পাইছিলাম হচ্ছে পি ডেল ভি। তাহলে এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন প্রক্রিয়ার জন্য, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার জন্য। আচ্ছা তাহলে আমরা যদি এটা একটু গ্রাফে দেখাই, হ্যাঁ সমচাপ প্রক্রিয়াকৃত কাজটা কি আসবে, তাহলে যে চাপ সমান, এটা যদি পি বনাম ভি লেখচিত্র হয়, তাহলে এইখানে ধরলাম আয়তনটা ছিল শুরুতে কথার কথা, ধরলাম v1, এখানে এসে আয়তন হচ্ছে গিয়ে ধরলাম এটা হচ্ছে v2 এখানে। তাহলে আমি যদি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করি, এই অংশটুকুর ক্ষেত্রফল যদি বের করি, তাহলে কিন্তু আমি সমচাপ প্রক্রিয়াকৃত কাজের মানটা পাবো, বা হচ্ছে এখান থেকে বের করা যাবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে গ্রাফের মাধ্যমে আমরা সমচাপ প্রক্রিয়া কিভাবে কৃতকাজ বের করতে পারি, আর এটা হচ্ছে কিভাবে আমরা সূত্রের মাধ্যমে কৃতকাজের মানটা বের করতে পারি। ডব্লিউ সমান হচ্ছে পি ইন্টু ডেল ভি। ওকে আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালাটা কি আসে, সম আয়তন প্রক্রিয়া। তাহলে 2 নম্বর প্রসেস হচ্ছে আমাদের সম আয়তন প্রক্রিয়া। তাহলে সম আয়তন, এক্ষেত্রে আয়তনের মান কি থাকবে, স্থির থাকবে। তাহলে লিখতে পারি এক্ষেত্রে আয়তন স্থির। আয়তন স্থির মানে কি, আয়তন স্থির মানে হচ্ছে ধরলাম এটা আমাদের হচ্ছে সিলিন্ডার ছিল, এই সিলিন্ডার এটা হচ্ছে আমাদের পিস্টন, যদি আমরা বাইরে থেকে তাপ দিই, হ্যাঁ বাইরে থেকে তাপ দিলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে। এবার এই পিস্টনটা উপর উঠবে না, এটা ফিক্সড, তাহলে তো আয়তনের কোনো পরিবর্তন হলো না, একদম আগে যে ছিল v1 শেষেও আয়তন হচ্ছে v2, তাহলে আয়তনের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আয়তনের যেহেতু পরিবর্তন হয় নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেল ভি এটা হচ্ছে 0, বা ডিভি এটা 0 আমরা বলতে পারি। তাহলে এখানে আমাদের পি ডিভি এটার মান কত আসবে, পি ইন্টু হচ্ছে গিয়ে আয়তনের পরিবর্তন, এটা 0, অর্থাৎ এই ক্ষেত্রে এই অংশটুকু আসে কত, 0। আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে কৃতকাজ ছিল আমাদের, হ্যাঁ ডিডব্লিউ সমান পি ডিভি, তাহলে এর মানটা আসে হচ্ছে 0। আমরা বলতে পারি ডব্লিউ সমান যে পি ডেল ভি ছিল, এটাও কত, 0,
অর্থাৎ এক্ষেত্রে কোনো কাজ সম্পন্ন হবে না। তাহলে কি হবে, সমায়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণটা কত আসে, 0। যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয়নি তাই কোনো কাজও হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, যেহেতু ডিডব্লিউ 0 তাহলে এটা আসে হচ্ছে ডিকিউ সমান ডিইউ। কথা বোঝা যায়? তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসে কোনটা, ডিকিউ সমান ডিইউ। এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সমায়তন প্রক্রিয়ায় যে কৃত কাজের মান 0 এটা এইভাবেও দেখানো যায়। এদিকে হচ্ছে পি বনাম ভি লেখচিত্র, সমায়তন, তাহলে সবসময় হচ্ছে কি আয়তনের মান একই থাকবে। এই ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে এই যে আয়তনের কোনো পরিবর্তন হয়নি, দৈর্ঘ্য ইনটু যে প্রস্থ করব তাহলে এটার মানটা নিই, অর্থাৎ এই ক্ষেত্রে কাজের পরিমাণটা কি 0। একটু আগে আমরা দেখছিলাম যে এইভাবে যে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম, এই ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে কাজ বলা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা এরকম ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছি না, এই জন্য আমরা বলবো এক্ষেত্রে হচ্ছে কি কাজের পরিমাণটা 0। আচ্ছা, তাহলে সমায়তনে কৃত কাজ 0, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দাঁড়াবে ডিকিউ সমান ডিইউ। এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে, এটা শুধুমাত্র হচ্ছে সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা দেখব সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কি হয় সেটা একটু খেয়াল করুন। তাহলে এটা ছিল 3 নাম্বার। হ্যাঁ, এই প্রক্রিয়াকৃত কাজ সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। এখন আমরা বলছিলাম যে তাপমাত্রা, হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি, কোনো পদার্থের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, শুধুমাত্র কার উপর, তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে এই যে সমষ্ণ প্রক্রিয়ায় যে তাপমাত্রা স্থির থাকে, যেহেতু তাপমাত্রা স্থির তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা হচ্ছে 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বারা ডিকিউ সমান, আচ্ছা ডিও লিখতে পারি বা ডিলিও লিখতে পারি, এটা 0। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, এটা যদি 0 আসে তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বারায় ডিকিউ সমান ডিডব্লিউ, যেহেতু ডিইউ 0। এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে বা তাপমাত্রা যদি চেঞ্জ না হয়। আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাই যে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালাটা কিভাবে আসে। ওকে, তাহলে আমরা দেখলাম যে কৃত কাজ ডিডব্লিউ সমান হচ্ছে পি ডিভি। তাহলে এই কাজটাকে যদি আমরা হচ্ছে কি করি, যোগজীকরণ করি, তাহলে আমরা হচ্ছে বৃহৎ কাজ পাবো, অর্থাৎ ডিডব্লিউ এটা 0 থেকে ডব্লিউ পর্যন্ত, ডিডব্লিউ এর মান যদি বসে এটা হচ্ছে পি ডিভি, এটা 0। আচ্ছা, এবার লিমিট কি হবে, হ্যাঁ, শুরুতে হচ্ছে আয়তন V1 পরিমাণ থাকে, দেখছিলাম আমরা পৃষ্ঠনে, আর এটা হচ্ছে গিয়ে V2। এখন যেহেতু এটা কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রার উপর নির্ভরশীল, এখন আমরা জানি হচ্ছে এই যে পি, হ্যাঁ, পিভি সমান হচ্ছে NRT, তাই না? তাহলে পিভি সমান হচ্ছে কি NRT। তাহলে পি সমান কি বলতে পারি, পি সমান বলতে পারি আমরা হচ্ছে NRT ভাগ হচ্ছে ভি, NRT ভাগ হচ্ছে কি ভি। তাহলে এবার পির মানটা এখানে যদি বসাই তাহলে এটা করা যাবে কিনা, পি এর জায়গায় হচ্ছে NRT ভাগ হচ্ছে ভি, অপারেটর হচ্ছে আমাদের ডিভি, আর এখানে লিমিট হচ্ছে V1 থেকে V2। তাহলে N কনস্ট্যান্ট, T কনস্ট্যান্ট, তারপর হচ্ছে আর কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট কেন, যেহেতু আমরা বলতেছি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তার মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। তাহলে NRT কে যদি আমরা বাইরে রাখি তাহলে আমাদের থাকে 1/v, এখানে থাকে হচ্ছে ডিভি। তাহলে এখানে NRT এটা আসে হচ্ছে লন ভি, আর এখানে লিমিট V1 থেকে কি ছিল V2, V1 থেকে V2। এবার যদি আমরা এখানে মান বসাই NRT লন V2 মাইনাস কি লন V1। আচ্ছা, এক্ষেত্রে লেখা যায় NRT লন যদি কমন নেই তাহলে মাইনাস আছে, তাহলে এটা V2 ভাগ V1 আকারে লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা পাইলাম সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কি কৃত কাজ। এখন আমরা কিন্তু জানি যে সমষ্ণ প্রক্রিয়ায়, হ্যাঁ, বয়লের সূত্র মানে অর্থাৎ পিভি সমান ধ্রুবক, হ্যাঁ, পিভি সমান হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি P1 V1 সমান কি P2 V2। তাহলে এই ক্ষেত্রে P1 ভাগ P2 এটা সমান লিখতে পারি V2/V1। তাহলে এখানে যদি V2/V1 এর বদলে আমরা P1/P2 বসাই তাহলে আমরা কিন্তু কৃত কাজের আরেকটা সূত্র পাই, সেটা হচ্ছে NRT লন P1 ভাগ হচ্ছে P2। এটাও
সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা বলা যায়। আচ্ছা, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা যদি একটু দেখি, অর্থাৎ যেহেতু এটা হচ্ছে বয়েলের সূত্রকে মেনটেন করে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপের সাথে আয়তন, যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাহলে গ্রাফটা হচ্ছে কিছুটা এরকম হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে চাপ হচ্ছে P1, এখানে এসে চাপ হচ্ছে P2, এখানে আয়তন V1, এখানে আয়তন V2, কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে এই প্রত্যেকটা জায়গা জুড়ে হচ্ছে তাপমাত্রাটা কি থাকবে? একই থাকবে। এখানে তাপমাত্রা T1, প্রত্যেকটা জায়গায় T1, আর এখানেও হচ্ছে তাপমাত্রা ধরলাম T1। তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু চাপ আর আয়তনের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আর সমষ্ণ প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে, হ্যাঁ, স্লোলি হবে। সমষ্ণ প্রক্রিয়া ধীরে ধীরে হয়, তাহলে আস্তে আস্তে সংগঠিত হয় সমষ্ণ প্রক্রিয়া, বা ধীরে ধীরে সংগঠিত হয়। তাহলে আমরা যখন ম্যাথ করব তখন এই কথাগুলো লেখা থাকবে যে একটা প্রক্রিয়াকে ধীরে ধীরে সম্পন্ন করা হয়েছে, তাহলে আমরা বুঝে যাব এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি যে এইটুকু হচ্ছে আয়তন V1, এখানে আয়তনটা হচ্ছে V2, তাহলে এইটুকুর যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে এটা আমরা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের মান পাবো এখান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 4 নম্বর যে প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। 4 নম্বর রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ায় বলছিলাম যে কি স্থির থাকে? তাপ, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হয় না। এই প্রক্রিয়ায় হচ্ছে তাপ স্থির। এই প্রক্রিয়ায় কি স্থির? তাপ স্থির। তাহলে এই প্রক্রিয়ায় যদি তাপ স্থির হয় আমরা বলতে পারি ডেল কিউ বা ডি কিউ এটা সমান হচ্ছে 0, বা ডি কিউ একটা লিখলেই হয়, হ্যাঁ, এটা সমান 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি দাঁড়ায়? ডি কিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ ছিল। তাহলে এটা যদি 0 হয় এক্ষেত্রে এটা আসে হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমরা বলতে পারি ডিডব্লিউ সমান হচ্ছে মাইনাস ডিইউ, বা বলতে পারি যে ডিইউ সমান হচ্ছে মাইনাস ডিডব্লিউ, এটা বলা যায়। আচ্ছা, তাহলে দুইটাই বলা যাবে, ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ অথবা ডিইউ সমান হচ্ছে মাইনাস ডিডব্লিউ। তাহলে এই জিনিসটা কি বোঝাচ্ছে আমি একটু বলি। হ্যাঁ, এদিকে যদি হচ্ছে পি হয়, এদিকে যদি ভি হয়, হ্যাঁ, অর্থাৎ ধরলাম সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস রক্ষিত আছে বা কিছু গ্যাস রাখা আছে, তো এটা হচ্ছে পিস্টন। এবার আমরা কি করলাম না, বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ করলাম না, কিন্তু এবার কি করলো, এই অণুগুলা নিজেদের যে অভ্যন্তরীণ শক্তি থাকে ওই অভ্যন্তরীণ শক্তিটা কাজে লাগিয়ে, নিজেদের যে অভ্যন্তরীণ শক্তি থাকে ওই অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে পিস্টনটাকে উপরে তুললো। তাহলে এখানে হচ্ছে বাইরে থেকে তাপ দেওয়া হয়নি ঠিকই, কিন্তু অণুগুলা তাদের নিজেদের যে শক্তি, অভ্যন্তরীণ শক্তি, ওই অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে পিস্টনটাকে এখান থেকে এই পর্যন্ত তুলছে, অর্থাৎ প্রসারণ করছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু নিজেদের অভ্যন্তরীণ শক্তি কাজে লাগাই ফেলছে, তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তির মানটা কি পাবে? হ্রাস পাবে। আচ্ছা, পিস্টনটা যেহেতু উপরে উঠছে, তাহলে পিস্টনটা উপরে উঠলে তার মানে কি সম্প্রসারণ হয় বা হচ্ছে প্রসারণ হয়, তার মানে কৃতকাজ কি? পজিটিভ। তাহলে আমি যদি বলি যে কৃতকাজ পজিটিভ, হ্যাঁ, কৃতকাজ পজিটিভ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পিস্টনটা হচ্ছে উপরে উঠছে। তাহলে উপরে উঠাইছে কি? আমরা তো বাইরে থেকে তাপ দিইনি, তাহলে উঠাইছে হচ্ছে অণুগুলার অভ্যন্তরীণ শক্তি। যেহেতু অভ্যন্তরীণ শক্তি দিয়ে উঠাইছে, তাহলে ওদের অভ্যন্তরীণ শক্তি কিছুটা হ্রাস পাইছে। তাহলে সেই ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে ডিডব্লিউ পজিটিভ হলে ডিইউ নেগেটিভ হবে। অর্থাৎ এক্ষেত্রে অণুগুলার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। এক্ষেত্রে অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি কি পাবে? হ্রাস পাবে। শক্তি হ্রাস পাবে। আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তাপমাত্রাও হ্রাস পায়, তাপমাত্রাও কি পাবে? হ্রাস পাবে, তাপমাত্রাও হ্রাস পাবে। কথা বোঝা যায়? আচ্ছা, আবার যদি এরকম হয়, হ্যাঁ, কি হইলো, এবার পিস্টনটা আগে ছিল এখানে, এখন নিচে নামছে পিস্টন, কিন্তু আমরা বাইরে থেকে কোনো তাপ দিইনি। তাহলে পিস্টন যদি নিচে নামে, তাহলে এবার অণুগুলা কাছাকাছি চলে আসবে, তাহলে তাদের অভ্যন্তরীণ শক্তি কি পাবে? এবার বৃদ্ধি পাবে। তাহলে পিস্টন নিচে নামছে মানে এখন সংকোচন হয়েছে, এখান থেকে এইদিকে নামছে। তাহলে পিস্টন সংকোচন হওয়া মানে কি? কৃতকাজ নেগেটিভ। তাহলে কৃতকাজ যদি নেগেটিভ হয়, অভ্যন্তরীণ শক্তি এবার বৃদ্ধি পাবে, অণুগুলা কাছাকাছি চলে আসছে, তাহলে এবার ডিইউ হবে পজিটিভ। অর্থাৎ এক্ষেত্রে অণুগুলার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা কি পাবে? তাপমাত্রাও বৃদ্ধি পাবে। কথা বোঝা যায়? অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি যদি খরচ করে ফেলে, তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, সেক্ষেত্রে পিস্টন উপর উঠবে, তাই ডিডব্লিউ পজিটিভ।
আর হচ্ছে ডিউ নেগেটিভ। আর যদি পৃষ্ঠর নিচে নামে তাহলে অণুগুলা কাছাকাছি আসবে, অভ্যন্তরীণ শক্তি কি পাবে? অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। যদি আমরা এই পি বনাম ভি গ্রাফটা একটু দেখি তাহলে সমস্ত প্রক্রিয়ার বেলায় দেখলাম এটা ধীরে ধীরে নামে, অর্থাৎ এখানে ছিল হচ্ছে P1 V1, তাপমাত্রা ছিল T1, পুরাটা জায়গা জুড়ে তাপমাত্রা সেম, এখানে P2 V2 আর তাপমাত্রা হচ্ছে T1, T2 হবে না, হ্যাঁ, যেহেতু সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাই T1ই থাকবে। আচ্ছা, আমরা আরেকটা গ্রাফ দেখাই। এখানে হচ্ছে চাপ ধরলাম P3, ঠিক আছে, তারপর হচ্ছে আয়তন V3, তাপমাত্রা হচ্ছে T2, তাহলে পুরাটা জায়গা জুড়ে কি হবে? এখানে আয়তন চেঞ্জ হয়ে যাবে, চাপ চেঞ্জ হবে P4 V4, কিন্তু তাপমাত্রা কি থাকবে? সবসময় সেম থাকবে, অর্থাৎ তাপমাত্রা T2 থাকবে, তাপমাত্রা এই জায়গায় T2, হ্যাঁ, এই পয়েন্টে T2, অর্থাৎ পুরাটা জায়গা জুড়ে হচ্ছে T2। এগুলা ধীরে ধীরে স্লোলি ঘটবে, স্লোলি আস্তে আস্তে ঘটবে। কিন্তু আমরা যদি বলি হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, এটা হঠাৎ করে, হ্যাঁ, হঠাৎ করে অণুগুলা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, হঠাৎ করে অণুগুলা তাদের অভ্যন্তরীণ শক্তি হ্রাস করবে, তাহলে হঠাৎ করে যেহেতু হয় তাহলে এই গ্রাফটা একটু খারাপ হবে। আমরা দেখবো সামনে যে গ্রাফ কেন হচ্ছে খারাপ হয়, রুদ্রতাপীয় গ্রাফ কেন খারাপ হয়। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। দেখো, এক্ষেত্রে হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা যা, এক্ষেত্রে কিন্তু চাপ, আয়তন, তাপমাত্রা ভিন্ন, অর্থাৎ এখানে তাপমাত্রারও কি হবে? চেঞ্জ হবে। তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন, তাপমাত্রা দুইটারই কি তিনটা রাশিরই কি হবে? তিনটা রাশিরই হচ্ছে পরিবর্তন হবে। কিন্তু সমস্ত প্রক্রিয়ায় শুধু চাপ আর আয়তন পরিবর্তন হবে, তাপমাত্রা সব জায়গায় সেম থাকবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কেন হলো? এই যে এই রেখা, এটা আর এটা হচ্ছে সমষ্ণ রেখা, কিন্তু এই যে রেখাটা, এটা হচ্ছে গিয়ে রুদ্রতাপীয় রেখা, এটা হচ্ছে রুদ্রতাপীয় রেখা, অর্থাৎ রুদ্রতাপীয় রেখা হঠাৎ করে হবে, গ্রাফটা হচ্ছে খারাপ হবে। কেন? এই প্রক্রিয়াটা হুট করে হয়, হঠাৎ করে সম্প্রসারণ বা হঠাৎ করে হচ্ছে প্রসারণ বা সংকোচন হতে পারে, এই জন্য এই গ্রাফটা খারাপ হবে। আর এই ক্ষেত্রে যেহেতু আমরা দেখছিলাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় পিভি সমান ধ্রুবক হয়, কিন্তু রুদ্রতাপীয় বেলায় হচ্ছে পিভি গামা সমান হচ্ছে ধ্রুবক হয়। এটা আমরা সামনে দেখব কেন হচ্ছে পিভি গামা হয়। আচ্ছা, আশা করি 4টা প্রসেস আমরা বুঝতে পারছি। আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ সামনের ক্লাসগুলোতে হচ্ছে যখন ক্লাস নেব সেক্ষেত্রে হচ্ছে কৃত কাজের রাশিমালা বের করব। তোমরা সবাই ভালো থাকো, আর এই জিনিসগুলো একটু খেয়াল করো। তাপগতিবিদ্যা কঠিন কিছু না, এগুলো খুবই সহজ জিনিস। আর আমরা হচ্ছে সামনে ম্যাথ সহ সলভ করাবো, তো পাশেই থেকো। আল্লাহ হাফেজ।